প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 239 নম্বর এপিসোডে। এবং আজ যেই দুটি ঘটনা রয়েছে সেই দুটি ঘটনা যারা পাঠিয়েছেন তারা দুজনেই প্রেত কথার খুব কাছের। হ্যাঁ, অবশ্যই আপনি বা তুমি যেই শুনছেন বা শুনছো তোমরা প্রচণ্ড কাছের, এবং যারা ঘটনা পাঠান তারাও খুব কাছে, তারা অ্যাকচুয়ালি আমাদের এই দূরত্বকে আরও কম করে, তারা আমাদেরকে একটা ফ্যামিলি ফিল করায়। তাই জন্য আমি খুব কৃতজ্ঞ যারা ঘটনা পাঠান এবং প্রেত কথার জন্য লিটারালি একটির পর একটি ঘটনা কালেক্ট করতে থাকেন পরপর। যেমন সেলিনা নিধি ম্যাডাম, যিনি আজকে প্রথম ঘটনাটি পাঠিয়েছেন। এটি একটি বলবো না কিসের ঘটনা, সেটি ঘটনা শুনলেই বোঝা যাবে। এবং দ্বিতীয় যে ঘটনা এটি পাঠিয়েছেন বাপন ভাই আমাদের বহু পুরনো একজন স্টোরি সেন্ডার। উনি অনেক আগে থেকে আমাদের প্রেত কথায় ঘটনা পাঠান। 65 নম্বর এপিসোডে ফার্স্ট ওনার ঘটনা ব্রডকাস্ট করা হয়েছিল, এবং আজ 239 নম্বর এপিসোডে ওনার ঘটনা আসছে আবার। সো বুঝতেই পারছো যে কত স্পেশাল আজকের এপিসোডটি। দুটি ঘটনাই খুব দুজন স্পেশাল মানুষ পাঠিয়েছেন। সো আর বেশি কথা বলছি না, আশা করছি লাইক করে ফেলেছো, কমেন্ট করে ফেলেছো এবং সাবস্ক্রাইব করে ফেলেছো। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে আসে প্রেত কথার এপিসোড। চলে যাচ্ছি প্রথম ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় গৌরব, শারদীয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমি সেলিনা নিধি, ওপার বাংলার প্রাণের শহর ঢাকা থেকে দেবীর আগমনী মাসে শিউলি ফুলের স্নিগ্ধ শুভকামনা পাঠালাম আমাদের প্রেতকথা পরিবারের সকল ভাষাভাষী সদস্যদের মাঝে। আজ আমি আমার বন্ধু আনন্দের নিকট হতে শোনা একটি ঘটনা শেয়ার করব। আনন্দ আমার কলিগ, কিন্তু আমরা সমবয়সী হওয়াতে একে অপরের ওল্ড ফ্রেন্ড বলে আমরা সম্বোধন করি। তুমি জেনে খুশি হবে, আনন্দের ওয়াইফ লতা ভাবি, মেয়ে সাহার এবং ছেলে আইমান সবাই আমাদের প্রেত কথার ভক্ত। আনন্দের নানা বাড়ি বরিশাল পটুয়াখালী। ওর নানা ভাই সালাম মোল্লা সাহেব ওই গ্রামের চেয়ারম্যান ছিলেন। তিনি বেশ তেজি এবং বলিষ্ঠ চরিত্রের ছিলেন। ওনার বসত ভিটার চারিপাশে সুপারি নারিকেল গাছ ছিল শান বাঁধানো পুকুর। দূর থেকে নানা ভাইয়ের বাড়ি মনে হতো একটি দ্বীপ। বাড়ি যেতে হলে বাজার থেকে আধা মাইল হেঁটে খাল পার হয়ে একটি আমড়া বাগানের মাঝের রাস্তা পার হয়ে তারপর যেতে হতো। ওই আমড়া বাগানের পিছনের দিকে ছিল অনেক পুরনো একটি আদি কবরস্থান। স্কুল ছুটি হলেই আনন্দ ঢাকা থেকে নানা বাড়ি যেত। ওর নাকি খুবই ভালো লাগতো সেই গ্রাম। পাখির বাসা থেকে ডিম এবং বাচ্চা চুরি করে, মুরগির পা বেঁধে পুকুরে দড়ি দিয়ে ফেলে এক পার থেকে অন্য পারে টেনে আনা ইত্যাদি উদ্ভট খেলা আনন্দের খুব প্রিয় ছিল। তখনকার দিনে নাকি নানা ভাইয়ের গ্রামে আজব আজব ঘটনা ঘটত। মাঝে মাঝে কবর থেকে লাশ চুরি হতো এবং হাড় হাড্ডি এলোমেলো হয়ে আমড়ার বাগানে পড়ে থাকত। বজ্রপাতে কারো মৃত্যু ঘটলে সেই কবর কাছের স্বজনদের পাহারা দিতে হতো। রটনা ছিল, বজ্রপাতে নিহত মানুষদের শরীরে মূল্যবান জিনিস তৈরি হয় এবং কালো জাদু করা হয়। তাদের গ্রামে নুরু নামের একজন পাগল ছিল। সে কবরের মধ্যে ঘুরে বেড়াত। কোনো তথাকথিত অসৎ চরিত্রের লোক ইন্তেকাল করলে নুরু ওই কবরে পাথর মারত। সবাই রেগে গিয়ে বলতো, নুরু এইরুম করো কিল্লিগা? নুরু বলতো, শয়তান রে, মাটির চাহা ঢিলাই, আমনে পারলে আন। এই বলে নুরু সেই লোকের হাত ধরে টানাটানি করত। তাই নুরুকে কেউ বিরক্ত করত না। তবে একদিন রক্তাক্ত কাঁচা মাংসের পিণ্ড তার হাতে এবং মুখের চারিপাশে রক্ত লেগে থাকতে দেখে লোকে ধাওয়া করে নুরুকে এবং অনেক মারে। তখন মার খেয়ে নুরু বলেছিল তার নাকি মৃত মানুষের কলিজা খেতে ভালো লাগে। এই ঘটনার পর নুরুকে কবরের কাছে গ্রামবাসীরা ভিড়তে দিত না। গ্রামবাসী নুরুকে দেখলেই ইট পাটকেল দিয়ে ঢিল ছুটত।
ঘটনার দিন নানা ভাইয়ের গ্রামের হাটের সালিশ শেষ করে বাড়িতে ফিরতে বেশ রাত হয়ে যায়। তিনি একটি টর্চ লাইট হাতে নিয়ে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। সাথে ওনার পালিত কুকুর পিছু পিছু আসতে শুরু করে। ওই কুকুরটি নাকি সবসময় নানার সাথে থাকত। তো ওই রাতে নানা ভাই কিছু দূর আসার পর কুকুরটি নানা ভাইয়ের পায়ের কাছে ঘুরতে থাকে এবং হাঁটতে বাধা দেয়। নানা ভাই বিরক্ত হয়ে কুকুরটিকে ধমক দেয় এবং ধমক শুনে কুকুরটি অন্ধকারে দৌড় দেয় ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে। নানা ভাই একটু দূর যাওয়ার পর খেয়াল করেন বাতাস নেই। তারপরেও আমড়া গাছের বাগানে গাছগুলো নড়ছে আর মনে হচ্ছে কেউ যেন দৌড়াদৌড়ি করছে বাগানের মধ্যে। তখন নানা ভাইয়ের মনে হলো হয়তো নুরু হতে পারে। তাই উনি টর্চের আলো বাগানের মধ্যে ধরে রেখে বলেন, নুরু, তুই কি আকাম করতে আছ? কাইগো তোর খবর করবো, দেহি কেটা ঠেয়ায়। কিন্তু এত ডাকাডাকির পরেও নুরু পাগলা বের হয় না। নানা ভাই নুরুকে ডাকতে ডাকতে বাগানের কাছে এসে পড়েন এবং টর্চের আলো অনবরত মারতে থাকেন। অমর খোদা, নুরু! এক সময় হঠাৎ করে এক বিশাল দেহের মানুষের মতো প্রাণী নানা ভাইয়ের সামনে এসে দাঁড়ায়। প্রচন্ড বিকট দুর্গন্ধ প্রাণীটি নানা ভাইয়ের একটি হাত ধরে উপরে উঠিয়ে ধরে। অন্ধকারে যখন নানা ভাই প্রাণীটির থেকে বাঁচার জন্য চেষ্টা করে তখন বুঝতে পারে প্রাণীটির সমস্ত শরীরে লম্বা পিচ্ছিল পশম আর পশম। প্রাণীটি নানা ভাইকে ধরে এক আছাড় দেয় মাটিতে এবং বাগানের ভেতর দৌড় দেয়। নানা ভাই ভয়ে আতঙ্কে জোরে চিৎকার করে, ওমর খোদা, ক্ষমা কইরো মোরে। পাশে খেয়াল করেন কিছু বড় বড় কুকুর মারামারি করছে। ভয়ে চিৎকার করতে থাকেন তিনি এবং জ্ঞান হারিয়ে ফেলেন। নানা ভাইয়ের যখন জ্ঞান ফেরে তখন দেখেন ভোরের আলো, চারিদিকের গাছের ডালপালা ভেঙে নিচে পড়ে আছে সে, যেন ঝড় বয়ে গেছে। এবং একটু দূরে নানা ভাইয়ের পোষা কুকুর মৃত অবস্থায় নিথর দেহে মাটিতে পড়ে আছে। নানা ভাইয়ের বুঝতে বাকি থাকে না গতরাতে কুকুরটি নানা ভাইকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়েছে। নানা ভাই কাঁদতে থাকে এবং ভয়ে দৌড়তে যায়, কিন্তু কিছু দূর দিয়ে মাটিতে বসে পড়ে। দুইজন জেলে নানা ভাইকে এমন অবস্থায় দেখে বাড়িতে নিয়ে যায়। কিছুদিন পর নানা ভাই ভালো হন, কিন্তু ওনার হাতের ঘা বাড়তে থাকে এবং পরে ডাক্তার নানা ভাইয়ের হাত কেটে ফেলতে বাধ্য হন। নানা ভাই ছিলেন একজন পীরের মুরিদ। উনি বলেন ওই মানুষের মতো প্রাণী নাকি পিশাচ জিন ছিল, যারা নোংরা ময়লা ভাগাড়ে পায়খানায় বসবাস করে এবং এই পিশাচ দানব জিন মানুষের দেহ ভক্ষণ করে। খুবই নিকৃষ্ট এই জিন। এই ঘটনাটি আমার কাছে অজপাড়া গ্রামের রূপকথার মতো মনে হয়েছে। তবে আরেকটি কথা না বললেই নয় যে 1975 সালের 3 এপ্রিল দৈনিক বাংলার একটি বক্স নিউজ পড়ে শিউরে ওঠে গোটা বাংলাদেশ। ছবিতে দেখা যায় এক যুবক যার নাম খলিলুল্লাহ মরা একটি লাশের চেরা বুক থেকে কলিজা খাচ্ছে এবং সে বলতো ওই মাংস না খাইলে পাগল হইয়া যাইমু। একটু বড় হয়ে গেল লেখাটি। আসলে এরকম ঘটনা লিখতে গেলেই বিশ্বাস এবং অবিশ্বাস তারা নিজেদের মধ্যে এক ঝগড়া শুরু করে দেয়। আরহান তোমায় এবং সৌম্যদীপ এবং অনিকেতকে হ্যালো বলেছে। আবারও অনেক শুভকামনা আমাদের ভালো ছেলেটির জন্য। সবাই ভালোবাসার সাথে করে এমনভাবে বেঁচে থাকো সবার অন্তরে যুগ যুগ ধরে। সেলিনা নিধি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ একটি ঘটনা কিন্তু আমরা সেলিনা নিধি ম্যাডামের কাছ থেকে শুনলাম। এই যে ব্যক্তি যার খবর বাংলাদেশি নিউজ পেপারে উঠেছিল, খলিলুল্লাহ, আমার মনে হয় এই হচ্ছে সেই পাগল নুরু, যার খবর পরবর্তীকালে কিন্তু আমরা আর পেলাম না। অ্যাকচুয়ালি এই যে ঘটনা, সেখানে কিন্তু নুরুর কোনো ঘটনা আমরা আর পাইনি। যদি পরবর্তীকালে নুরুর আর অন্য কোনো ঘটনা পাওয়া যায় বা নুরুর কোনো খোঁজ পাওয়া গিয়ে থাকে তাহলে অবশ্যই আমি ম্যাডামকে বলবো উনি যেন অবশ্যই আমাদেরকে কালেক্ট করে পাঠান। আমরা খুব জানতে আগ্রহী যে এরপর নুরুর কী হলো বা নুরু কোথায় গেল। এবং সবথেকে বড় বিষয় হলো এই নুরু কিন্তু
মানে এই নুরুই কি আসলে সেই পিশাচ জিন? অনেকগুলি প্রশ্ন কিন্তু উঠে আসছে ক্ষেত্রে। তার মানে খলিলুল্লাহ কি নুরু? আর নুরুই কি সেই পিশাচ জিন? তো অনেক প্রশ্ন আসছে, কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি মনে হয়। চলে যাবো আজকের আমাদের পরবর্তী ঘটনায়, কিন্তু পরবর্তী ঘটনায় যাওয়ার আগে একবার মনে করিয়ে দিই, প্রেতকথায় ঘটনা পাঠানোর জন্য মেইল করতে হবে prettkatha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে। সো আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ একটি কাজ। চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী দ্বিতীয় ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই যে দ্বিতীয় ঘটনাটি মনসা ঠাকুরকে নিয়েও কিছুটা রয়েছে, এবং আমরা কিন্তু আগেও বেহুলা লক্ষিন্দরের কাহিনী পড়েছি। আমরা মনসার ক্ষোভ, মনসার অভিশাপের ঘটনা বহু জায়গায় শুনেছি। তো এই ঘটনাটিও সেরকমই একটি ঘটনা। মা শীতলা এবং মা মনসা, এদের দুজনের রাগ যে কতটা ভয়ানক এবং কতটা ক্ষতি হতে পারে এই দুজনের ক্ষোভ যদি কারোর উপর এসে পড়ে, সেই ঘটনা কিন্তু আমরা বহু জায়গায়, পাড়ায় পাড়ায় বহু মানুষের কাছে কিন্তু আমরা শুনেছি। তো এই ঘটনাটিও অনেকটা সেরকম। নমস্কার গৌরব দা, আশা করি ভালো আছো, তোমার পুজো ভালো কেটেছে। আমি বাপন দাস কাকদ্বীপ হরিপুর থেকে লিখছি। এর আগেও আমার লেখা ঘটনা 65, 71, 219 এবং 230 নম্বর এপিসোডে শোনানো হয়েছিল, এতে আমি খুবই খুশি। আচ্ছা, বউ পোঁতা শ্মশানের পাশ দিয়ে মরা লাশকে কোলে নিয়ে রাত 12:30টার সময় অন্ধকারের বুক চিরে হেঁটে গেলে কি কি হতে পারে? বিচ্ছিরি পোড়া পোড়া গন্ধ কিভাবে সারা রাত ভেসে বেড়াতে পারে? মনসা ঠাকুরকে পুজো দেওয়ার কথা দিয়েও পুজো না দিলে কি হতে পারে? আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেটি আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং এই ঘটনার জন্য আমার দাদুর প্রাণ অবধি চলে গেছে। সো বুঝতেই পারছো যে ঘটনাটি সম্পূর্ণ সত্যি একটি ঘটনা এবং আমাদের নিজেদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল 3 বছর আগে। ঘটনা নয়, ঘটনাগুলি বলা বোধ হয় ঠিক হবে, একসাথে অনেকগুলি ঘটনা। প্রথমে আমার দাদুর চরিত্র সম্পর্কে একটু বলে রাখি, না বললে ঘটনাগুলির সাথে রিলেট করা মুশকিল। আমার দাদু ছিলেন খুব সাহসী। উনি তন্ত্রবিদ্যাও কিছু কিছু জানতেন, কখনো কারোর ক্ষতি করেন, মানুষের সাথে মিশতে খুব পছন্দ করতেন, সবাইকে খুব ভালোবাসতেন। ওনার শত্রু যদি ওনার কাছে এসে সাহায্য চাইত তাহলেও উনি না করতেন। এবার আমার দাদুর শারীরিক ক্ষমতা সম্পর্কে বলে রাখি। আমার দাদু ছিলেন স্বাস্থ্যবান এক বৃদ্ধ। বয়স 70 হলেও শরীরে জোর ছিল খুবই বেশি। ওই বয়সেও দাদু 1 কুইন্টাল চালের বস্তা অনায়াসে কাঁধে তুলে রীতিমতো ছুটতে সক্ষম ছিলেন। দাদুর বয়স যখন 45-46, তখন উনি পা ভ্যানে কাঠের খাট, আর সেই খাটের উপর আলনা, সিংহাসন, আর আমার মা আর মায়ের 2 বোন আর এক ভাইকে তুলে 210 কিলোমিটার 12 ঘন্টা চালিয়ে পৌঁছেছিলেন নিজের নতুন বাড়িতে। আমাদের বাড়ি থেকে দাদুর বাড়ি প্রায় 40 মিনিট দূরে। আমার দাদুর বাড়ি একেবারে প্রত্যন্ত গ্রামে। ওই 2022-এও প্রায় 1 মিনিট পর পর ঘর বাড়ি, চারিপাশে মাঠ, যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। আর হাঁটার রাস্তায় কিছু দূরে দূরেই বাঁশঝাড়। তাহলে আজ থেকে 25 বছর আগে যখন আমার দাদু বউ ছেলে মেয়ে নিয়ে ওই রকম ফাঁকা জায়গায় ঘর করেছিল, তখন কিরকম পরিবেশ ছিল সেটা বুঝতেই পারছো। আর আমার দাদুর আর্থিক সমস্যা ছিল চিরকালই। অর্থের জন্য উনি হসপিটাল থেকে বহু লাশও টেনেছেন নিজের ভ্যানে। এবার আসল ঘটনায় আসা যাক। বছর 3 আগে যখন কিনা আমার দাদুর কোনো কাজকর্ম না থাকার জন্য ঘরে বসেই দিন কাটাতেন, তখন আমার দাদুর বাড়ির থেকে মিনিট 5 দূরে একটি বছর 35-এর ভদ্রলোক নিজের বউ এবং 15 বছরের একমাত্র মেয়েকে নিয়ে ঘর বানিয়ে বসবাস করতে শুরু করলেন। ওনারা বাংলাদেশ থেকে এসেছেন। আমার দাদু আবার রোজ সকালে এবং বিকেলে হাঁটতে বেরোতেন। দাদু বেশিরভাগ সময় ওই দিকটাতেই যেতেন যেখানে ওই বাংলাদেশি পরিবার বসবাস করতেন। রোজ রোজ যেতে যেতে ওই বাংলাদেশি পরিবারের সাথে আমার দাদুর বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। ওই বাংলাদেশি ভদ্রলোকের স্ত্রী দাদুকে বাবা বলে ডাকতে শুরু করলেন। ধীরে ধীরে দাদুর সাথে ওই মহিলার মধ্যে বাবা মেয়ের সম্পর্ক তৈরি হয়ে গেল। একদিন ওই বাংলাদেশি ভদ্রলোকটি কর্মসূত্রে কেরালা চলে যান। এখানে পড়ে রইল তার বউ এবং একমাত্র মেয়ে। অর্থাৎ এখান থেকে ওই মহিলাটি তার মেয়েকে নিয়ে ওই গ্রামে ফাঁকা জায়গায় একা থাকবে। চারিপাশে কোনো বাড়িঘর নেই। রাতে শনশন হাওয়ার আওয়াজ, ঘুটঘুটে অন্ধকার। বর্ষাকালে তো অবস্থা আরও খারাপ। রাতে কোনো বিপদ ঘটলে ওই ফাঁকা জায়গায়
সাহায্য করার মতো কেউ নেই। ধীরে ধীরে আমার দাদুর সাথে মহিলার মেয়ের খুব ভালো সম্পর্ক তৈরি হয়। মেয়েটি দাদুকে ছাড়া থাকতে চাইতো না, তাই দাদু দিনের বেশিরভাগ সময় ওই বাড়িতে গিয়ে বসে থাকতেন। আবার কখনো কখনো মেয়েটিকেও নিজের বাড়িতে নিয়ে আসতেন। একেবারে নিজের নাতনির মতো ভালোবাসতেন। ওই মেয়েটির মুখে সারাদিন দাদু দাদু শব্দ লেগেই থাকতো। দাদু ছাড়া সে মেয়ে কোথাও যেতে চাইতো না। দাদুকে একদিন মেয়েটি বলল, দাদু তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? আমার সাথেই সবসময় থাকবে তো? প্রত্যুত্তরে দাদু হ্যাঁ বলেছিলেন। একদিন হঠাৎই মেয়েটির মা অর্থাৎ সেই মহিলাটি দাদুর কাছে এসে কাঁদতে কাঁদতে বলেন তার মেয়ের ব্রেন ক্যান্সার আছে, হাতে আর বেশি সময় নেই, কলকাতার ক্যান্সার হসপিটালে চিকিৎসা করার কথা। মেয়েটি বড় জোর 5 কি 6 মাস বাঁচবে। ওরা দাদুর গ্রামে এসেছে ইতিমধ্যেই 3 মাস হয়ে গিয়েছে। হাতে সময় ছিল আর 2-3 মাস। এখানে আমার দাদুর সম্পর্কে আরও একটি কথা বলে রাখা ভালো। জানি না সবাই বিশ্বাস করবেন কিনা, তবুও বলতেই হবে। আমার দাদু মনসা ঠাকুরের ভর পড়তেন। আর একদম সত্যি ঘটনা এটা। প্রত্যেক বছর একটি নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট সময়ে আমার দাদুর বাড়িতে ঘটা করে মনসা পুজো হতো। প্রত্যেক বছর মনসা পুজো দেবেন এমনটাই দাদু মনে মনে ঠাকুরকে কথা দিয়েছিলেন বহুকাল আগে। পুজোর দিনই দাদু মনসা ঠাকুরের ভর করতেন। দূর দূরান্ত থেকে লোকজন আসত। সে বছর মনসা পূজার দিন সকালেই ওই মেয়েটির মাথা যন্ত্রণা শুরু হলো। ভীষণ যন্ত্রণা, মেয়েটি ছিটকাচ্ছে। মেয়েটির মা দাদুর পা ধরে কান্নায় ফেটে পড়ল আর বলল যে, বাবা এখানে তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি না দেখলে আমাদের কে দেখবে? তো এক্ষুনি তোমার নাতনিকে নিয়ে কলকাতা যেতে হবে, না হলে যে আর বাঁচবে না। এদিকে পুজোর সময় ঘনিয়ে আসছে। পুজোর সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে। দাদু পুজোয় বসবেন নাকি নাতনিকে নিয়ে কলকাতায় ছুটবেন কিছুই বুঝতে পারছেন না। অনেকক্ষণ দোটানায় থাকার পর দাদু কলকাতায় যাওয়ার মনস্থির করলেন। দিদার হাজার বারণ সত্ত্বেও দাদু পুজো ছেড়ে নাতনিকে নিয়ে কলকাতা চলে গেলেন। পুজোর সময় অতিবাহিত হয়ে গেলে সবাই লক্ষ্য করে যে পুজোর জন্য যে মাটির ঘটগুলো আনা হয়েছিল সেগুলোর মধ্যে বড় ঘটটা একেবারে কালচে হয়ে গেছে। তার কিছুক্ষণ পরেই মনসা মন্দিরের পিছনে একটি বড় সাপকে মৃত অবস্থায় পাওয়া যায়। বেলা 10টা নাগাদ পুকুর পাড়ের বড় আম গাছটা বিনা কারণেই পুকুরে ভেঙে পড়ে। দাদুকে অনেকবার ফোন করা সত্ত্বেও ফোনে পাওয়া যায়নি, কারণ দাদুর ফোনে চার্জ ছিল না। যারা যারা পুজো দেখতে অথবা দাদু কিভাবে মনসা ঠাকুরের ভর পড়ে তা দেখতে এসেছিল, তারা সবাই একটা সময়ের পর নিজেদের বাড়ি ফিরে গেল। পড়ে রইলাম আমি, আমার মা বাবা আর 2 মাসি এবং তাদের পরিবার। আমরা সকলেই বিকেলে নিজেদের বাড়ি চলে আসি। দিদা, মামা আর মামি একা হয়ে গেল। সেদিন রাত 9টা নাগাদ মামার ফোনে ফোন আসে আননোন নাম্বার থেকে। মামা ফোনটা রিসিভ করলে দাদুর কান্না মাখা গলা শুনতে পায়। দাদু জানান যে তার নাতনি আর এই জগতে নেই। সেই রাতেই দাদু গাড়ি ভাড়া করে নাতনির লাশ আর মহিলাটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাত 12:30 নাগাদ দাদু কাকদ্বীপে পৌঁছন। মেন রোডে ড্রাইভার গাড়ি থামিয়ে নেন আর জানান যে উনি গ্রামের ভিতরের দিকে যাবেন না, যেহেতু অনেক রাত হয়েছে এবং গ্রামের রাস্তা ভালো নয়। মেন রোড থেকে দাদুর বাড়ি এখনও 15 মিনিট হাঁটা পথ। দাদু ড্রাইভারের ভাড়া মিটিয়ে দিয়ে নাতনির লাশ কোলে তুলে মহিলাটির হাত ধরে অন্ধকারের বুক চিরে হাঁটা দিলেন বাড়ির দিকে। চারদিক শুনশান, কেউ কোথাও নেই। ঘন ঘন বাঁশঝাড়, ঝিঁঝি পোকার ডাক চারিদিকে। কিছু দূরে দূরে যে সমস্ত বাড়িঘর আছে সেই সমস্ত বাড়িঘরের লোকজন সবাই দরজা জানালা বন্ধ করে শান্তির ঘুম ঘুমোচ্ছে। কিন্তু তারা জানতেই পারল না যে তাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে অত রাতে কেউ একজন তার নাতনির লাশ কাঁধে তুলে হেঁটে চলেছেন নিজের বাড়ির উদ্দেশ্যে। আর সাথে আছেন লাশটির মা, কাঁদতে কাঁদতে যার চোখের জল প্রায় শুকিয়ে গেছে। বউপোতা শ্মশানের কাছাকাছি আসতেই খুব জোরে হাওয়া বইতে শুরু করল। বউপোতা শ্মশান দাদুর বাড়ির যাওয়ার পথেই পড়ে বউপোতা শ্মশান। ওই শ্মশানে সবার প্রথমে একটি বউকে পোতা হয়েছিল, তাই সবাই ওই শ্মশানটিকে বউপোতা শ্মশান নামেই চেনে। যত দূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। অমাবস্যা নয়, তবুও যে এমন অন্ধকার কেন তা দাদু বুঝে উঠতে পারলেন না। পরিস্থিতি আর পরিবেশ মোটেও সুবিধের নয়, তবুও দাদু বিন্দুমাত্র না ঘাবড়ে এগিয়ে চলেছেন। দাদু দেহবন্ধনের মন্ত্র জানতেন,
কিন্তু ঘটনার প্রবাহমানতায় উনি মন্ত্রের দ্বারা দেহবন্ধন করতে ভুলে গিয়েছিলেন। বউ পোঁতা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই মহিলাটি দাদুর হাত আরো জোরে চেপে ধরলেন আর বললেন, বাবা, আমার শরীর একেবারে ভারী হয়ে গেছে, আমি আর এগোতে পারছি না বাবা, আমার খুব ভয় করছে। দাদু তৎক্ষণাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলেন। তারপর মহিলাটির শরীর হালকা হয়ে যায়। তারপর তারা দ্রুত হেঁটে বাড়ি পৌঁছয়। পথে আর কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে মহিলাটির স্বামীকে খবর দিলে সে একদিন পর আসে। তার আসতেও তো সময় লাগবে। প্রায় 1.5 দিন পর বাসি মরাটাকে পোড়ানো হয়। 2 দিন পর থেকে শুরু হয় আমার দাদুর সাথে অদ্ভুত সব ঘটনা। দাদু পরপর 2 রাত স্বপ্ন দেখেন যে মা মনসা বাড়ির দোরগোড়ায় লাল পেরে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বলছেন, এবারে তুই আমার পুজো দিলি না, ভালো করলি না, আমি তোর নাতনিকে নিয়েছি, তোকেও নেব। এই স্বপ্নের কিছুক্ষণ পরেই আবার আরেক অদ্ভুত স্বপ্ন দেখতেন। দাদু দেখতেন তার নাতনি তার স্বপ্নে এসে বলছে, দাদু, তুমি না বলেছিলে তুমি আমার সাথেই থাকবে সবসময়? কই, আসো দাদু, তুমি আমার কাছে আসো, তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে, আসো। এই স্বপ্ন দাদু বেশ কয়েকবার দেখেন এবং 3 দিনের মাথায় দাদুর ভীষণ জ্বর। তিনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না। 5 দিন জ্বরে ভোগার পর দাদু সুস্থ হয়ে উঠলেও দাদুর 78 কেজি ওজনের শরীর একেবারে নেমে 45-এ দাঁড়ায়। দাদুর এমন পরিবর্তন দেখে আমরা সবাই খুব ঘাবড়ে যাই। সেদিন বিকেলে ঠিক হয় পরদিন সকালে দাদুকে নিয়ে ওঝার কাছে যাওয়া হবে। মাঝে আরও একটি রাত তখন 10:30। রাতে খাওয়ার পর দাদু হাত ধোয়ার জন্য বাইরে নামেন। বাইরে বলতে ঘর থেকে প্রায় 20 হাত দূরে। মামা, মামি আর দিদা হঠাৎ একটি আর্তনাদের আওয়াজ শুনতে পায়। দাদুর আর্তনাদ। সময় নষ্ট না করে মামা তৎক্ষণাৎ টর্চ নিয়ে বাইরে ছুটে গিয়ে দেখে দাদুর নিথর শরীরটা ইটের রাস্তার উপর উবু হয়ে পড়ে আছে। মামা কাছে গিয়ে দাদুর শরীর ঘোরাতেই দাদুর গলার একটা কালো দাগ দেখে ভয় পেয়ে যায়। দাদুর জিভ বাইরে বেরিয়ে আছে, চোখ দুটো খোলা আর ফ্যাকাশে, যেন কেউ দাদুর গলা টিপে ধরেছিল। তখনও দাদুর শরীরে প্রাণ ছিল। মামা আর মামি দাদুকে তুলে বারান্দার খাটে শুইয়ে দেয়। তার মিনিট 7 পরেই দাদু ইহলোক ত্যাগ করেন। ফোনে দাদুর মৃত্যু সংবাদ পেয়ে আমরা সেই রাতেই দাদুর বাড়ি যাই। দাদুর লাশটাকে সারা রাত বারান্দায় শুইয়ে রাখা হয়। পরদিন দুপুরে দাদুর দাহন কার্য সম্পন্ন করা হয়। সেদিনও আমরা দাদুর বাড়িতে থেকে যাই। রাতে পুরো বাড়িটাতেই বিচ্ছিরি পোড়া পোড়া গন্ধ ভেসে বেড়াচ্ছিল। আমি নিজেও পেয়েছি সেই গন্ধ। রাতে ঘুমানোর সময় নাকে কাপড় চাপা দিয়ে শুতে হয়েছিল। পরদিন সকালেই আমরা বাড়ি চলে এসেছিলাম। দাদা, এই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা। বলা বাহুল্য যে এই ঘটনার পর ওই বাংলাদেশি ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যান। কিছু বিষয়ে আমাকে আজও ভাবায়। আচ্ছা, মনসা পুজো না দেওয়ার জন্যই কি মেয়েটি ওই দিন মারা গিয়েছিল? কে মেরেছিল আমার দাদুকে? বউ পোঁতা শ্মশানের কাছে গিয়ে মহিলাটির শরীর ওভাবে ভার কেন হয়েছিল? সব শেষে সে বিচ্ছিরি পোড়া পোড়া গন্ধটা কিসের ছিল, যেটা আমি নিজে পেয়েছি? আজও দাদু বাড়ি গেলে সন্ধ্যাবেলা বাইরে বেরোতে ভয় করে, শরীর ভার হয়ে যায়। কিছু কিছু রহস্য উন্মোচন না হওয়াই ভালো। সব রহস্যের সমাধান হয় না, হতেও নেই, তাই এই জগতের নিয়ম। ঘটনাটি ভালো লেগে থাকলে প্রেত কথায় শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করো। তোমার ও প্রেত কথা পরিবারকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। ঘটনার সত্যতা যাচাই করতে হলে ফোন করতে পারো এই নম্বরে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই ছিল আজকের ঘটনা। আশা করছি দুটি ঘটনাই অনেক ভালো লেগেছে। আমি গৌরব ছিলাম তোমার সঙ্গে সাউন্ডে, সৌম্যদীপ, বুরাফিক্স, অনিকেত। কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাও। সকলকে জানাই আরেকবার শুভ বিজয়ার শুভেচ্ছা। শুভ বিজয়ের শুভেচ্ছা বলার থেকে বিজয়ের শুভেচ্ছা বলাটা বেটার, কারণ শুভ বিজয়াকে জানি না কি। কমেন্ট করে জানাও কোনটা অ্যাকচুয়ালি ঠিক, শুভ বিজয়ার শুভেচ্ছা নাকি বিজয়ার শুভেচ্ছা। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আশা করছি আজকের এপিসোড অনেক ভালো লেগেছে। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং স্পটিফাইতে রাত 11টার সময় প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।